হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ, আর আজকে আমার সাথে শম্পা দাস। আজকে আমরা শম্পার কাছ থেকে শুনবো স্বার্থসিদ্ধির জন্য অজাগতিক শক্তিকে ডেকে আনার কুফল। সব থেকে অবাক লাগে যে 2024-এ দাঁড়িয়ে জাগতিক অজাগতিক সব কিছু মিলেমিশে একাকার হয়নি। অজাগতিক শক্তির প্রভাবে জাগতিক শক্তি এখনও ধ্বংস হয়ে যেতে পারে। সেটাই শুনবো শম্পার মুখ থেকে। হাই, আমি শম্পা। আমি একজন নাট্যকর্মী। আমি থিয়েটার করি, টুকটাক কাজকর্ম করি। আজকে আমি এখানে এসেছি আমার খুব কাছের মানুষ, আমার খুব কাছের বন্ধুর সাথে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা শেয়ার করতে, যেটা এক প্রকার আমি বলা চলে আমি নিজের চোখে দেখেছি, বা আমার সেই অভিজ্ঞতা হয়েছে। তো শুরু করি। আমার বন্ধু শ্রী, আমার সাথে ওর পরিচয় স্কুলে। আমরা ওই যেমন হয় আর কি, ছোটবেলায় একই বেঞ্চে বসতে বসতে একই সাথে স্কুলে ক্লাসের পর ক্লাসে উঠতে উঠতে এক একজনের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়, এবং তারপরে কি হয়, সেই বন্ধুত্বটা সারা জীবনের হয়ে যায়, একটা অন্যরকম সম্পর্কে তৈরি হয়। আমরা দুজন ভীষণ ভালো বন্ধু ছিলাম, আমরা একে অপরের সাথে ভীষণ ক্লোজ ছিলাম সবসময়। আমরা প্রায় একই সাথে থাকতাম আর কি। তো যাই হোক, শ্রী ওই যেমনটা বললাম আর কি, সিনেমা দেখা, একসাথে ঘোরা, এইসবের মাঝে আমরা বেশ বড় হলাম। একদিন আমাদের এক বন্ধুর বাড়িতে একটা গেট টুগেদার ছিল। আমরা গিয়েছিলাম সেখানে শ্রীয়ের আলাপ হলো আমাদের সেই বন্ধুর আরো একটি অন্য বন্ধুর সাথে, নাম ত্রিদীপ। তো যেমনটা হয়, প্রথম আলাপ, তারপরে একে অপরের সাথে সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট শেয়ার করা, সোশ্যাল মিডিয়ার আইডি শেয়ার করা, এসব চলতে চলতে ভার্চুয়ালি একটা রিলেশন তৈরি হয় প্রথমে। তেমনটাই হলো, এবং এই ভার্চুয়াল জগৎ থেকে শ্রী এবং ত্রিদীপ এতটাই ইনভলভ হয়ে উঠলো যে তাদের ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠলো, এবং দুজনে সিদ্ধান্ত নিল যে দুজনে সামাজিক বন্ধনে আবদ্ধ হবে। এইখানে একটা ছোট্ট ইনফরমেশন দিই। ত্রিদীপ আগে অন্য কোথাও কমিটেড ছিল, কিন্তু শ্রীয়ের সাথে পরিচয় হওয়ার পর শ্রীয়ের ওই উচ্ছল হাসি, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, সমস্ত কিছু ত্রিদীপকে অন্যদিকে, মানে শ্রীয়ের দিকে ভাসিয়ে নিয়ে চলে যায়, যার কারণে ত্রিদীপ আগের সম্পর্ক থেকে ব্যাকআউট করে এবং শ্রীয়ের সাথে জড়িয়ে পড়ে। তো শ্রী আর ত্রিদীপের একদিন হই করে আমরা সবাই মিলে বিয়ে দিলাম। বেশ আনন্দ মজা সবকিছু হলো। শ্রী আর ত্রিদীপ সংসার করতে শুরু করলো। শ্রী আসলে খুব নিজের জীবনে খুব একা ছিল। একমাত্র বন্ধু বলতে, খুব ভালো বন্ধু বলতে আমিই ছিলাম। তারপর ত্রিদীপের সাথে পরিচয় হওয়ার পর ত্রিদীপ ভীষণই আমাদের উপর ডিপেন্ড করতো। আমরা ছাড়া এক প্রকার বলতে ওর কেউ নেই, কারণ শ্রীয়ের নিজের আত্মীয় বা বাবা মা ছিল না। শ্রী অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেড চাইল্ড। শ্রীকে যারা দত্তক নিয়েছিলেন তারা দুজনেই খুবই ভালো মানুষ, কিন্তু শ্রীকে দত্তক নেওয়ার পর তাদের বেশ কিছুদিন পরে আরো একটি সন্তান হয়, এবং যদিও তারা দুজনকে মানে দত্তক নেওয়া মা বাবা দুজন সন্তানকেই খুব ভালোবাসতেন এবং সমানভাবেই ভালোবাসতেন, কিন্তু কোথাও আমরা যখন জানতে পারি আমাদের কেউ নেই,
আসলে সবাই তো একরকম ভাবে ভাবতে পারি না। কোথাও গিয়ে মনে হয়েছিল স্ত্রীর যে সে হয়তো দয়ার পাত্র হয়ে উঠছে, সে হয়তো যেহেতু নিজের সন্তান নয় এরকম আর কি। তো সেই হিসেবে স্ত্রী খুবই একা ছিল, খুবই একাকিত্ব বোধ করত। কিন্তু ত্রিদীপের সাথে বিয়ে হওয়ার পর বা পরিচয় হওয়ার পর স্ত্রী ভীষণভাবেই খুব খুশি ছিল, যেমনটা হয় আর কি মানুষের নতুন জীবন শুরু করলে যেমন ভাবে মানুষ ভাবে। কিন্তু ব্যাপারটা হলো যে আমরা তো আমাদের জীবন যখন শুরু হয় বা আমরা যখন নিজেদের জীবন শুরু করি তখন তো একরকম ভাবে ভাবি, একরকম ভাবে চিন্তা ভাবনা করি, প্ল্যান করি, কিন্তু আমাদের জীবন সেই প্ল্যান অনুযায়ী সেই ভাবনা অনুযায়ী চলে না। কোথাও গিয়ে সেই প্ল্যান সেই ভাবনা ভেঙে চুরে গুড়িয়ে যায়, কোথাও কারো কারো হয়তো বা আবার সেইভাবেই চলে। তো বিয়ের পর স্ত্রী ভীষণভাবেই চাইতো যে মা হতে, কারণ ও মনে করতো নিজের আত্মার আত্মীয়, নিজের রক্তের কাউকে একজন খুব প্রয়োজন। ও খুবই একাকিত্ব বোধ করতো ত্রিদীপ থাকা সত্ত্বেও। ও মনে করতো মা হতে পারলে ওর পরিবার সম্পূর্ণ হবে, ও নিজে একজন সম্পূর্ণ মানুষ হবে। তো ত্রিদীপকে সেই ভাবেই ও জোর জবরদস্তি এক প্রকার করতো। ত্রিদীপ আসলে চাইতো যে আরেকটু সময়, আরেকটু এনজয় মানে আরেক স্বামী স্ত্রী দুজনে একসাথে আরো কিছুটা সময় কাটানো, একটু ঘুরে বেড়াতে, আরো কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইতো। কিন্তু স্ত্রী কোথাও গিয়ে সেটা চাইতো না। ওর এক প্রকার বলা চলে ওর জীবনের একটা লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছিল যে মা হতে হবে, নিজের রক্তের কোনো সম্পর্ক থাকতে হবে। ত্রিদীপও আসলে ওর কষ্টটা বুঝতে পারতো কোথাও গিয়ে, যার কারণে ওর সমস্ত আবদার মেটাতো এবং ও ত্রিদীপ খুব চাইতো স্ত্রী খুব ভালো থাকুক, সেই কারণে ওর সমস্ত আবদার মেনে নিয়ে ওরা চেষ্টা করলো মা বাবা হওয়ার। কিন্তু ওই যে বললাম, মানুষ চায় একরকম আর মানুষের জীবনে ঘটে আর একরকম। তো যেমনটা হয় আর কি, ডাক্তার, ওষুধ, বিভিন্ন রকম চেক আপ, পরীক্ষা নিরীক্ষা, টেস্ট, তারপর যোগা, মেডিটেশন, ডায়েট, সমস্ত কিছু চললো, কিন্তু কোনোভাবেই স্ত্রী মা হতে পারছিল না। এবং ডাক্তার পুরো ক্লিয়ারলি বলে দিলেন যে ওর এমন কিছু কমপ্লিকেশনস আছে যার কারণে ও কখনোই কনসিভ করতে পারবে না। ও যদি সত্যি মা হতে চায় বা ওরা দুজনে যদি বেবি প্ল্যানই করে তাহলে ওদের উচিত স্যারোগেসি বা অ্যাডাপ্টেশন, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু স্ত্রী আসলে সারাটা জীবন এমনভাবে একা ফিল করেছে, একা কাটিয়েছে, যার কারণে ও এই অ্যাডাপ্টেশন বা স্যারোগেসিতে স্যারোগেসি করতে একেবারেই রাজি ছিল না, যার কারণে ও এক প্রকার দিশেহারা হয়ে গেছিল। যেমনটা হয় আর কি, মানুষ কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করে এবং স্ত্রীর ক্ষেত্রেও ঠিক তার অন্যথা ঘটল না। স্ত্রী দিনের পর দিন পূজা অর্চনায় আরো বেশি করে মনোনিবেশ করলো, মন্দিরে যাওয়া, মানত করা, এবং ওর পাগলামি দিনের পর দিন বাড়তে থাকলো। এবং এই পাগলামির কারণে কোথাও গিয়ে স্ত্রী আর ত্রিদীপের ভিতর যে সম্পর্ক, সেটাতে দূরত্ব বাড়ছিল এবং স্ত্রী আরো বেশি একা হয়ে পড়ছিল। আর এই একাকিত্ব দূর করতে ও আরো বেশি করে উতলা হয়ে উঠেছিল বাচ্চার জন্য, এবং ও চাইছিল কোনোভাবে অ্যাট এনি কস্ট একটি বাচ্চা। এবং ও সোশ্যাল মিডিয়ায় ইনভলভ হয়ে যাচ্ছিল এবং সোশ্যাল মিডিয়ার দ্বারাও খুঁজছিল এরকম কিছু যেখান থেকেও এই সুপার ন্যাচারাল পাওয়ারকে অ্যাডাপ্ট করতে পারে এবং যার মাধ্যমে ওর মনস্কামনা পূর্ণ করতে পারে। তো
আজকাল তো আমাদের এই সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া যে কোনো রকম খবর দিতে সিদ্ধহস্ত। তো যেমন কাজ, যেমন ভাবা তেমন কাজ। সোশ্যাল মিডিয়ায় এমন একটি পেজের সন্ধানও পেল যেখান থেকে ওই ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার সম্পর্কেও জানতে পারলো এবং সেই সম্বন্ধে আরও বেশি করে ইনফরমেশন পেতে থাকলো। তারপর সেখানে ওর বিভিন্ন রকম কথাবার্তা চলতে থাকে, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়। এরকমভাবে ওইখানকার একজন, ওই প্ল্যাটফর্মের একজন মেম্বারের সাথে ওর আলাপ হয়। শ্রী এই গ্রুপের মেম্বারটির মাধ্যমে এক তান্ত্রিকের সাথে পরিচিত হলো, যে নাকি কর্ণপিশাচিনী সিদ্ধতান্ত্রিক। এরই মধ্যে ত্রিদীপ অফিসের কিছু কাজের জন্য বাইরে চলে যায় বেশ কিছুদিনের জন্য, এবং শ্রী সেই সুযোগটিকে কাজে লাগায়। শ্রী কাপালিকের সাথে যোগাযোগ করলো এবং কাপালিকের যে তন্ত্র সাধন ক্ষেত্র সেখানে গিয়ে পৌঁছল এক অমাবস্যার রাতে। সেই জায়গাটি ছিল একটি নদীর ধারে পুরনো শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটের আশেপাশে যত গ্রাম ছিল সেই গ্রামের মানুষজন সেই জায়গায়, সেই শ্মশান ঘাটে আসতেই ভয় পেত। সেখানে নাকি মৃতদেহের দাহ কার্য আর হতো না, এক প্রকার বললে চলে। কারণ তারা সবাই এটাই জানতো যে সেই শ্মশান ঘাটটি নাকি তন্ত্র সাধকদের তন্ত্র সাধনার ক্ষেত্র হয়ে উঠেছিল। শ্রী একদিন অমাবস্যা রাতে সেইখানে গিয়ে পৌঁছল এবং সেই তান্ত্রিকের সাথে যজ্ঞ করল। যজ্ঞের শেষে সেই জ্বলন্ত মৃতদেহের ছাই একটি কালো কাপড়ে মাখানো হলো এবং সেই কালো কাপড়টি দিয়ে প্রায় একটা 1 ফুট উঁচু পুতুল তৈরি করা হলো। যে পুতুলটির শরীরে আর কিছুই ছিল না, শুধু একটি মুখ আর 2টি চোখ। আর সেই 2টি চোখ যেন জ্বলন্ত আগুন, যে চোখ দুটির দিকে তাকালে সাধারণ যে কোনো মানুষ ভয়ে আঁতকে উঠবে। তারপর শ্রীকে সেই তান্ত্রিক সেই পুতুলটি সমর্পণ করলো এবং বারবার একটাই কথা বলে দিল যে এই পুতুলটিকে সে যেন কোনোভাবেই কোনো রকমভাবেই যেন কাজ ছাড়া না করে। কারণ এই পুতুলটি হয়তো একটি মৃতদেহের ছাই দিয়ে মাখানো কাপড় দিয়ে তৈরি ঠিকই, কিন্তু এই পুতুলটি শুধুমাত্র একটি পুতুল নয়, এই পুতুলটি একটি অতি জাগতিক শক্তি সম্পন্ন পুতুল। তান্ত্রিক এই পুতুলটিকে শ্রীর হাতে তুলে দিল এবং বারবার ধরে এই আদেশ দিল যে সে যেন কোনোভাবেই এই পুতুলটিকে কোনো রকমভাবেই কাজ ছাড়া না করে এবং সে যেন এটা কখনোই না ভাবে যে এটা শুধু একটি পুতুল, তাই তাকে কোনো রকমভাবে অনাদর বা অপমান যেন না করে। যেমন কথা তেমন কাজ। শ্রী পুতুলটিকে তার সাথে করে বাড়িতে নিয়ে এলো। বেশ কিছুদিন কেটে গেল। তান্ত্রিকের কথা মতো শ্রী সারাক্ষণ পুতুলটিকে কাছে কাছে রাখত। এরই মাঝখানে ত্রিদীপ তার অফিস ট্যুর সেরে ফিরল এবং ফিরেই একদম চমকে উঠল। সেই পাগলামি করা শ্রী, জেদি শ্রী যেন আর নেই। শ্রী ভীষণভাবে সেই আগের মতো হাসি খুশি উচ্ছল
ত্রিদীপ এক প্রকার চমকে গিয়েছিল। ও ভীষণ খুশি হলো। শ্রী আগে যেমন ছিল, আগে যেভাবে বাঁচতো আবার সেইভাবে বাঁচছে। খুব খুশি হয়েছিল। এরই মাঝে হঠাৎ করে ত্রিদীপ একদিন লক্ষ্য করলো পুতুলটিকে ওদের শোবার ঘরে। পুতুলটির দিকে তাকিয়ে ত্রিদীপ চমকে উঠেছিল। এটা কি দেখছে? এটা একটা পুতুল এইরকম দেখতে হতে পারে? ত্রিদীপ স্ত্রীকে ডাকলো এবং জিজ্ঞেস করলো যে এই পুতুলটি সে কোত্থেকে পেয়েছে, কোথা থেকে কিনেছে। স্ত্রী জানালো যে ও এক মন্দিরে গিয়েছিল, সেখানকার এক পুরোহিত ওকে এটা দিয়েছেন এবং বলেছেন যে এটি যেন কিছুতেই ও কাজ ছাড়া না করে, এটি ওর কাছাকাছি থাকলে ওরা হয়তো মা বাবা হতে পারবে। ত্রিদীপ অবাক হয়ে গিয়েছিল। কোন স্ত্রীকে দেখছে? কিছুতেই ও সেই আগের স্ত্রীর সাথে এই স্ত্রীর মিল খুঁজে পাচ্ছিল না। ও অবাক হয়ে বলল যে তুমি এইসব কবে থেকে বিশ্বাস করতে শুরু করলে? তুমি তো এইগুলো মানতে না শ্রী। অ্যাজ ইউজুয়াল শ্রী কিছুতেই মানতে রাজি নয় এবং ওর একটাই কথা, একটা তো সামান্য পুতুল, সেটা দিয়ে যদি সত্যি ওরা মা বাবা হতে পারে, যদি সে সত্যি এই সমস্ত মা বাবা হওয়ার যে বাধা বিপত্তি সেগুলো কেটে যায়, তাহলে কেন নয়? যেমন ভাবে আগেও স্ত্রীর জেদে সমস্ত কিছু ঘটেছে, বা ত্রিদীপ স্ত্রীকে ভালো রাখতে ওর সমস্ত কথা মেনে নিয়েছে, এটিও তাই। ত্রিদীপ মেনে নিল পুতুলটিকে এবং সাথে স্ত্রীর সাথে সবসময় পুতুলটি থাকতো। যদিও ত্রিদীপ কিছুতেই কমফোর্টেবল হতে পারতো না পুতুলটির জন্য, মানে সমস্ত কাজকর্ম সবকিছুর মাঝে বারবার ওকে হন্ট করতো পুতুলের ওই চোখ দুটি। কারণ ত্রিদীপের মনে হতো যে পুতুলটি হয়তো একটি জায়গায় আছে, কিন্তু সারাক্ষণ যেন পুতুলটি শুধু পুতুল নয়, ওর ভিতরে যেন কোনো একজন জীবন্ত মানুষ সারাক্ষণ ওকে দেখছে, ওর কথাবার্তা শুনছে। খুব ত্রিদীপ খুব বিরক্ত হতো, খুব মাঝে মাঝে রেগে যেত, কিন্তু স্ত্রীর মুখের দিকে যে এগুলোকে ওকে মেনে নিতে হয়েছিল। এরপর বেশ কিছুদিন পর ওদের সেই প্রচন্ড কাঙ্ক্ষিত মুহূর্ত ওরা পেল। ওরা জানতে পারলো স্ত্রী কনসিভ করছে। প্রেগনেন্সি রিপোর্ট কার্ড পজিটিভ। এই ঘটনা ত্রিদীপকে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। কোথাও গিয়ে ত্রিদীপ যেখানে সায়েন্স হাত তুলে নিয়েছিল, যেখানে ডাক্তার বলে দিয়েছিল যে কোনোভাবেই সম্ভব নয়, সেটা ঘটলো। সেটা ঘটার পর ত্রিদীপের মনে হলো হয়তো সত্যি কোনো সুপার ন্যাচারাল পাওয়ারের সত্যি এরকম কোনো পাওয়ার আছে, এবং অবশ্যম্ভাবী ত্রিদীপ বিশ্বাস করতে শুরু করলো এই সুপার ন্যাচারাল পাওয়ারকে। তারপর যেমনটা হয় আর কি, স্ত্রী প্রেগনেন্ট, স্ত্রীর সমস্ত রকম দায়িত্ব, সমস্ত রকম টেক কেয়ার ত্রিদীপ নিজে হাতে করতো, সব সময় ওর পাশে থাকতো। ওর যখন যেটা দরকার সব সময় ওর হাতের কাছে এসে পৌঁছতো, এবং ভীষণভাবে আগলে রেখেছিল স্ত্রীকে ত্রিদীপ, এবং খুব খুশি ছিল ওরা দুজন, ভীষণ খুশি ছিল। এইভাবে মাসের পর মাস গেল, স্ত্রীর লেবার পেইন স্টার্ট হলো এবং ত্রিদীপ দিশেহারা হয়ে গেল। তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স ডাকা
হসপিটালে নিয়ে যাওয়া, এই এত কিছু করতে গিয়ে যেটা ঘটলো সেটা হলো ওরা দুজনেই তান্ত্রিকের বলে দেওয়া কথা সম্পূর্ণভাবে ভুলে গেল, যার দ্বারা ওদের ওদের বেবি হতে চলেছে, ওরা মা বাবা হতে পারলো, সেই কথাটাই ওরা বেমালুম ভুলে গেল। হসপিটালে যাওয়ার পর স্ত্রীর চেক আপ হলো, বেবির চেক আপ হলো, সব কিছু ঠিকঠাক, ফিট অ্যান্ড ফাইন। আমি খবর পেলাম, আমি গেলাম হসপিটালে স্ত্রীর পাশে থাকার জন্য। সমস্ত কিছু ঠিকঠাক, ওটি রেডি, স্ত্রীকে ওটি রুমে নিয়ে যাওয়া হলো। আমি আর ত্রিদীপ উৎকণ্ঠায় অপেক্ষা করছি দুজনে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য। হঠাৎ করেই বেশ কিছুক্ষণ পর, বেশ কয়েক ঘন্টা পর আমরা জানতে পারলাম ওটি রুমে শুধুমাত্র অ্যামনিওটিক ফ্লুইড ছাড়া আর বেশ কয়েকটা মাংসপিণ্ড ছাড়া স্ত্রীর বেবি বাম থেকে আর কিচ্ছু পাওয়া যায়নি। আমরা অবাক হয়ে গিয়েছিলাম, কিভাবে সম্ভব। কারণ ওটি রুমে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত স্ত্রী ফিল করেছে বেবির মুভমেন্ট, সমস্ত কিছু ঠিক, ডাক্তার আল্ট্রাসাউন্ড চেক করেছে, সমস্ত কিছু অল ওকে। তাহলে এটা কিভাবে সম্ভব? মেডিকেল বোর্ড মানে ওরা কেউ কিছু বলতে পারছিল না, ওরা শকড রীতিমতো, এটা কিভাবে সম্ভব। আবার ওর আল্ট্রাসাউন্ড চেক করা হলো, ডাক্তার সমস্ত কিছু দেখলেন এবং উনি জানালেন যে ইউটেরাসে কোনো বেবি নেই। এরপর আমরা জানি না, কেউ কোনো এর উত্তর আমরা খুঁজে পাইনি, কিভাবে এটা সম্ভব। আমরা সেই উত্তর আজও খুঁজে চলেছি, সায়েন্সও এর উত্তর দিতে পারেনি। আর আমরা তো সেখানে স্ত্রীকে এরপরে আমরা আর ফিরে পাইনি। এটা জানার পর ওর ব্রেন ডেথ হয়ে যায়। আর ত্রিদীপ পাগলের মতো হয়ে গিয়েছিল, ওর সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, ওর জীবন, ওর মানুষের তো স্বপ্ন থাকে অনেক রকম, সবটা শেষ হয়ে গিয়েছিল ওর জীবনে। আমরা ওকে সে সময় অনেক সাহায্য করেছিলাম, ওর পাশে থেকেছিলাম, কিন্তু এর বেশি কিছু আর কি বা করতে পারতাম আমরা। বেশ কিছুদিন পর ত্রিদীপ হসপিটাল থেকে বাড়ি ফিরল। এরপর আমি যেটা জানতে পেরেছিলাম আমাদের বন্ধুদের মাধ্যমে, এমন ঘটতে পারে, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এমন ঘটনা ঘটতে পারে। ত্রিদীপ ওর শোবার ঘরে গিয়ে বসেছিল, হঠাৎ করেই ওর জানলা দিয়ে বাড়ির পিছন দিকে চোখ যায় এবং ও পিছন দিকে তাকিয়ে চমকে ওঠে। এটা কি দেখছে ও? এটা সম্ভব? ত্রিদীপ দেখে সেই পুতুলটি যেটা ওদের শোবার ঘরে ছিল, যেটা তান্ত্রিক স্ত্রীকে দিয়েছিল, সেই পুতুলটি বাড়ির পিছনে একটি গাছতলায় বসে আছে। ত্রিদীপ ভাবছে এটা কিভাবে সম্ভব যে পুতুলটি যাদের ঘরে থাকতো সেটা
গাছতলায় কিভাবে যায়? ও এইসবই চিন্তা করছিল। করতে করতে হঠাৎ করে ও আর একবার যখন তাকিয়ে ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা কি দেখছি? ওই পুতুলটির হাতে, ওই পুতুলটির মতো দেখতে, একদম একই রকম দেখতে একটি ছোট্ট বাচ্চা পুতুল, এবং পুতুলটি তার হাত দিয়ে সেই বাচ্চা পুতুলটিকে ঘুম পাড়ানোর মতো করে থাবা দিচ্ছিল। ত্রিদীপ অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে আমাদের বন্ধুরা, আমরা যাই সেখানে, গিয়ে ওকে সুস্থ করার চেষ্টা করি। এরপর আর ওকে আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় পাইনি। ত্রিদীপকে অ্যাসাইলামে পাঠাতে হয়েছিল, এবং আমরা যতবার খোঁজ খবর করতে, খবরাখবর নিতে যেতাম, ততবার আমরা জানতে পারতাম বা ওকে দেখতামও ও বিড়বিড় করছে কি সব। এই অতি জাগতিক, এই সুপার ন্যাচারাল পাওয়ার, এইসব নিয়ে চর্চা করতে গিয়ে ওদের সাথে সাথে আমার যে অভিজ্ঞতা হলো, সেটা হলো যে এই অতি জাগতিক শক্তিকে জাগতিক করতে গিয়ে দুটো জীবন, একটা পরিবার, একটা সম্ভাবনাময় পরিবার সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। আমিও তারপরে আর খবরাখবর রাখতে পারিনি, আর সে পুতুলটির কথাও কি পরিণতি ঘটল শেষে জানা যায়নি। এই হলো আমার নিজের চোখে দেখা সুপার ন্যাচারাল পাওয়ারের কুফল।